যেটা মনে হচ্ছে কালীকথার ক্ষেত্রে, ধরুন আমরা তো মানে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু জানতে চায়, ধর্মটা জানতে চায়, কিন্তু ওই যে হয় না, কারোর অত ধৈর্য নেই যে বসে বসে চণ্ডীপাঠ করে যাব বা বসে বসে অমুক বইটা পড়বো। কিন্তু এইটা আপনি এত সুন্দর শর্ট করে করে না, আর আমার বলার মধ্যেও এমন ভাব আমি রাখিনি যে কোনো ধর্ম নিয়ে করছি, যেন সাদামাটা মানুষের সঙ্গে কথা বলছি। যেমন লাস্টে আমি সবসময় এই কথাটা বলতাম আর কি। আমি আজকে তাহলে এখানে শেষ করছি। আপনারা আমার প্রণাম গ্রহণ করুন এবং মা কালীর কাছে আশীর্বাদ চাই আপনাদের জন্যে, যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। রেডিও মির্চি বলছি, কালীকথায় জগন্নাথ বসু। এই বলার স্টাইলটা, কালীকথা খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান, খুব জনপ্রিয় অনুষ্ঠান। আচ্ছা জগন্নাথ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনার জীবনটা যদি দেখি, মানে আমি যেটা আমরা দেখি আর কি, তাতে তো অনেকগুলো পার্ট আছে। আপনি বেতারে দীর্ঘদিন কাটিয়েছেন, দূরদর্শনে একটা বিশেষ পদে এতদিন ছিলেন, আপনার এই বাচিক শিল্পী যেটা আপনার এখানটা, এই শ্রুতি নাটকের এই দিকটা, আবার তার সঙ্গে এই যে ধর্মকথা এলো, এই যে সব দিক যদি, তার সঙ্গে আপনার লেখা, যদি আপনাকে একটা বেছে নিতে বলা হয়, কোনটা বাঁচবে? মানে কোন জায়গাটা সব থেকে ভালো লাগে আপনার? যেটা আমি করতে পারিনি, ভালো ফিল্ম ডিরেকশন আমার দেওয়ার কথা ছিল। আমি পুনা ফিল্ম ইনস্টিটিউট ট্রেনিংও নিয়ে এসেছি, যেমন জার্মানিতে 4 মাস ট্রেনিং নিয়েছি, তেমনি পুনা ফিল্ম ইনস্টিটিউটে 6 মাস ট্রেনিং নিয়েছি আমি যখন রেডিও থেকে ওখানে গেলাম, আমাকে অনেকে ব্যঙ্গ করেছিল যে ও তো শ্রুতি নাটকের লোকই করে টেলিভিশন করবে। এটা তো আপনি যখন প্রযোজনা করতেন তখনও বোধহয় অনেক বিরোধিতা হয়েছিল। তুমি কি করে জানলে এগুলো? এগুলোই বললাম না, মানে সে ভালো লাগা, ভালোবাসা। তুমি এতটা জানলে কি করে? সে তো অনেক কাল আগের কথা, অনেক কাল আগের কথা। কিন্তু ওই হয় না, পড়তে 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 এখানে পড়তে, আপনাকে নিয়ে হয়তো যেখানেই যা দেখেছি আমি পড়াশোনা করি। একদম তাই। আমার সঙ্গে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ও তার মধ্যে একজন, কিন্তু উনি লিখে তারপরে যখন দেখলেন যে আমি অন্যরকমভাবে কাজ করতে আরম্ভ করলাম, বারবার প্রাইজ পেতে, সে প্রাইজটা ছেড়ে দাও, লোকের কাছে মানে গ্রহণযোগ্য, তখন উনি লিখলেন একটা, লিখে বললেন যে আমি একদিন বলে ভুল করেছিলাম, এখন আমি স্বীকার করে নিচ্ছি যে বীরেনভদ্রর জায়গায় জগন্নাথ বসু মতো একজন তরুণ প্রযোজকের খুব প্রয়োজন ছিল আকাশবাণীর। স্বীকার করে নিয়েছিলেন। এবং প্রথমে যারা আমার বিরোধিতা করেছিল তারা কিন্তু প্রত্যেকেই শেষ পর্যন্ত মাথা নত করে যে আমার কাজের কোয়ালিটিটা দেখে। কারণ আমি তো ভীষণ পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, তো কোনো বিকল্প নেই। আমি কিন্তু ভীষণ আমি মনে করি না যে আমি আমার ট্যালেন্ট থেকে সব করেছি। আমার শ্রম দিয়েছি কাজটা করবার জন্য। কী করে আমি আরও ভালো করব, কী করে আরও ভালো করব। আপনার পরবর্তী প্রজন্ম যাদেরকে দেখছেন, এখন তো অনেকেই আবৃত্তিতে আসছেন এবং ফরমেশন যেটা মানে অনেক পাল্টে গেছে, অনেক এখন অনেক নাচ, যেমন একটা দেখবে চাল পাচ্ছে, ডাল পাচ্ছি, তেল নুন লাকড়ি পাচ্ছি, ভাগ করা পিঠে পাচ্ছি, মোদির রাত্রিতে কাউকে নিয়ে শোবার ঘর পাচ্ছি, মুখ দেখার ঝকঝকে আয়না পাচ্ছি, হেঁটে বেড়ানোর তকতকে হাসপাতালি করিডোর পাচ্ছি, কিউতে দাঁড়িয়ে খাদ্য কিনছি, বাদ্য শুনছি, সরকারি বাসে চড়ছি, দরকারি কাগজ পড়ছি, কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দুবেলা পার্কে যাচ্ছি, মাইক্রোফোনে কথা শুনছি, ঝাঁকের ঝাঁকে মিশে যাচ্ছি। আর বলবো, আর বলার দরকার আছে? আপনারা নতুন প্রণালী পরিকল্পনা নিয়ে কল্পনা করছেন, কারাগার পরিচালনা পদ্ধতি শোধরাবার কথা ভাবছেন, তখনও থাকবে তো কারাগার। নানা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, মাটি কাটছে ট্র্যাক্টর, ফ্যাক্টরি ছড়াচ্ছে ধোঁয়া, কাজ হচ্ছে, কাজ করছি, খাচ্ছি যাচ্ছি। তবে বলছিলাম কি, এয়ারপোর্টে, বাসে, হোটেলে, রাস্তার মোড়ে মোড়ে, অ্যাভিনিউ, মার্কেটে, দেয়ালে দেয়ালে, আমার ঘরের মধ্যে আমার গলায় কারো দুর্দান্ত মহাজনী ফটো ঝুলিয়ে বলবেন না তাকাও, ঠিক উনি যেরকমভাবে তাকিয়ে আছেন, হাসি ছড়াও অবিকল ওর হাসির মতো। দয়া করে আমাকে ঠিক নিজের মতো থাকতে দিন। আর আমি যদি লেখক হই, অনর্গল প্রম্পটারের মতো সর্বক্ষণ বিড়বিড় করে বলে দেবেন না কি আমাকে ভাবতে হবে, কি আমাকে লিখতে হবে। কাজ করছি, খাচ্ছি যাচ্ছি, ঘুমাচ্ছি। তুমি বলো, এই কবিতার বলার স্টাইলটার মধ্যে তুমি বলো, একটা সাদামাটা, একটা কলকাল, একটা সাধারণ মানুষ যেন কথা বলছে মনে হবে। কিন্তু আবৃত্তি বলতে তো আগে
গ্রামে গ্রামে সেই বার্তারটি গেল ক্রমে, এই যে ব্যাপারটা, সেই তখন তো ওইরকম কাহিনীটা ছিল আর কি। সেই ব্যাপার থেকে সরে এসে আমার চেষ্টা ছিল সবসময় লোকের মুখের কথা হয়ে আবৃত্তিটা আসুক। আপনি যেটা করতে চাইলেন এখন কি মনে হয় সেই জায়গাটাতে সব দাঁড়িয়ে আছে, মানে এখনকার প্রজন্ম? সবাই যে সেটা করতে পারবে তা নাও হতে পারে, কিন্তু আমি একটা অন্তত দৃষ্টান্ত রাখবার চেষ্টা করলাম। এবং তাতে আপনি সফল। পথ বেঁধেছিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলো ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না কাঁচায়। ডানা মেলে দেয়া মুক্তিপ্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। কিছু বলার থাকে না। রবীন্দ্রনাথের পর তো কিছু বলা যায় না, সত্যি কিচ্ছু বলা যায় না। দীপাবলি আপনার জীবনে কিভাবে এলো? দীপাবলি ধরুন এই যে এত দ্বীপের আলো, আপনি দ্বীপের আলো তো নিশ্চয়ই পছন্দ করেন, প্রত্যেক মানুষই আলো পছন্দ করে, এবং এই আলোর সঙ্গে বর্তমান যে সমাজ, তার পেছনটা কি অনেকটাই অন্ধকার, নাকি আলোই দেখছেন? এটা আমি এরভাবে ভাবিনি কখনো। আমি অবশ্য খুব সবসময় অন্ধকার দিকটা ভাবি না। আমি চেষ্টা করি অন্ধকার থেকে অতিক্রম কী করে করা যাবে, অন্ধকারকে ছাড়িয়ে আমরা কী করে বেরিয়ে যাবো, এটাই আমার মনে মাথায় সবসময় ঘোরে। আমি এইভাবে বলতে পারবো না যে আমি শুধু অন্ধকারের দিকে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাব, এটা আমি ভাবি না। আমি মনে করি চেষ্টা করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। না, আমরা কি পিছিয়ে পড়ছি না এগিয়ে চলেছি? সত্যি কথা বলতে কি, মানে এখন যে অবস্থায় আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা যে সময়টাতে মানে কি বলবো, একদম ওই যৌবন বা ওই বড় হওয়ার সময়টা, তখন কি অনেকটা ভালো ছিল? যৌবন কি মানে যৌবন তো আমার এখনো আছে, যৌবন এখনো আছে, মানে সবার চিরকাল থাকাই না, বয়স আমার বেড়েছে বিজনে, বাড়িনি শয়নে স্বপনে। বুঝতে পারছো? বয়েছে বিজনে, বাড়িনি শয়নে স্বপনে। স্বপ্নের মধ্যে দিয়ে আমি কিন্তু এখনো সেই যুবকটি আছি। অবশ্যই মনটাকে তো সবসময় সবুজ রাখতেই হবে। আচ্ছা, আপনাদের যে বেড়ে ওঠা সেই সময়টা যেরকম দেখেছেন, এখনকার সময়টা যদি আপনাকে বলি, না, এখন অনেক বেশি টেকনিক্যালি স্মার্ট এখনকার লোকজন। সেটা কি অত ভালো? সেটা খারাপও নয়, সেটা তাদের একটা অন্য দিক আছে, সেইটা আমাদের সময় অতটা আমরা পাইনি। আমি যা চেয়েছি তা বলতে গেলে তা পাইনি সব সময়, কিন্তু একটা এখনকার ছেলে অনেক বেশি সেটা পেয়ে যায়, অনেক সাউন্ড এবং অনেক কিছু পেয়ে যায় যেটা আমরা পাইনি তখন। কিন্তু তার জন্য একটু ওদের প্রতি ঈর্ষা আছে আমার। হ্যাঁ, আছে একটু ঈর্ষা আছে, বাচ্চাদের প্রতি একটু ঈর্ষা আছে আমার। ওরা কেন সব পেলো, আমি কেন পেলাম না, রাগ হয় খুব। আপনি তো অনেক পেয়েছেন। কোথায় পেয়েছি আমি? আরো কি চাওয়ার আছে? আর ফিল্ম ডিরেকশনটা দিতে পারিনি, শান্তিনিকেতনের বাড়িতে কিনতে পারিনি। আপনি তো মনে বললেনই যে একদম মনে মনে এখনো তো সবুজ রয়েছেন, তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমরা আশা করব আপনার কাছ থেকে। আর আগামী দিন কি আছে আমার? তো আমি তো এখনই বলছেন আপনি, আমি তো বয়স্ক লোকের মতো ভাব হয়ে গেছে না এখন, কথায় বার্তায় একটা বয়স্ক লোকের ভাব। গলাটা করে দেখছি, গলাটা কাজ করছে কিনা, কাজ করছে কিনা। আমরা যেটা শুনেছি এটাই বেশি ভালো। যখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কালী পুজো সামনে, আমরা কালী পুজোর মধ্যেই রয়েছি, অ্যাকচুয়ালি একদম শেষ একটা কোনো ছোট্ট কবিতা দিয়ে শেষ করি আজকে। আমার কবিতা? অবশ্যই আপনার কাছে আমি কবিতাই শুনবো, আর কি শুনবো। দিদি থাকলে আমি সঙ্গে। মনে থাকবে না, মনে থাকবে না এই আলো, এই বিকেল, ওই বেচা কেনা, এই কাজ, প্রেম, রাঙা জীবনের দেনা, এ নিবিড় পৃথিবীর নিজেদের হঠাৎ চেনা।
মনে থাকবে না, তবু কিছু থাকবে কোথাও। এই আলো এই ছায়া যখন উধাও, বিকেলের উপকূলে বিকেলের শ্বাস ফেলে, চুপচাপ চাও। আলো লাগা ভালো লাগা মন নেই তাও, তখনও হয়তো কিছু থাকবে কোথাও। তখনও থাকবে ছবি তোমার আমার, দেখবে পারো না একা হৃদয়ে তাকাতে তুমি আর। যতবার তাকাবে দেখবে কেউ আছে তাকাবার, অপলক চোখ যেন কার, তোমার চোখের পাশে হয়তো আমার। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরাও ভালো থেকো, আনন্দে থেকো। সিনেমার ডিরেকশনটা চাই। আর সেটা আর এই বয়সে হবে, ঠিক। সিনেমায় বড্ড খাটনি, ওটা নিশ্চয়ই পারবো না হবে। আর বোধহয়। দীপাবলির অনেক 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 শুভেচ্ছা, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ওখানে সকলের তরফ থেকে আপনাকে অনেক শ্রদ্ধা। অনেক ভালোবাসা, অনেক আন্তরিক, অনেক